জেনেটিক্যালি মডিফাইড গোল্ডেন রাইসের অনুমোদন দিতে হবে। তার মানে আমাদের বাংলাদেশটা একটা পরীক্ষা কেন্দ্র হয়ে গেছে, গিনিপিগের মতন হয়ে গেছে। এবং তারা যুক্তি দেখাচ্ছে যে ফিলিপিন্স অনুমতি দিয়েছে, কিন্তু ফিলিপিন্সের অনুমতি তো তার আদালত বাতিল করে দিয়েছে। এখন তাহলে বাংলাদেশ কোন যুক্তিতে দেবে? এবং ধানের মতন একটি শস্য, এটির যদি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া হয় পরিবেশে এবং প্রকৃতিতে, সেটা সামলানোর ক্ষমতা সরকারের আছে কিনা, সেটা সামলানোর প্রস্তুতি সরকারের আছে কিনা, এবং সরকার কৃষক পর্যায়ে এটা জানিয়েছে কিনা। বাংলাদেশ যখন বাণিজ্যিক চাষাবাদের অনুমতি দেয়, যেই সভায় এই অনুমতি দেয়া হয় সেই সভায় কিন্তু শুধুমাত্র যে, সেই সভায় তো আমরা ছিলাম না, কিন্তু শুধুমাত্র যে এই প্রক্রিয়ার আমরা বিরোধিতা করেছি তা না, সরকারি যে সকল প্রতিষ্ঠান ছিল তারাও কিন্তু বিরোধিতা করেছে, তারাও কিন্তু উদ্বেগ জানিয়েছে। ভারত এবং ফিলিপিন্সের নিরাপত্তা সংক্রান্ত যেই প্রতিবেদন ছিল, সেই প্রতিবেদনে ভারত এবং ফিলিপিন্স বলেছে যে যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা হয়নি, আমরা অনুমতি দেব না। এবং ভারত বলেছে যে এই সমস্ত শস্য অনুমতি দিলে কোম্পানির বেশি লাভ হয়, দেশের কৃষকের বা দেশের খুব একটা লাভ হয় না, ফলে আমরা অনুমতি দিব না। ভারত এবং ফিলিপিন্স বলছে যে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা সংক্রান্ত গবেষণা হয়নি। সেই প্রতিবেদনগুলোর শুধুমাত্র সারাংশের ভিত্তিতে বাংলাদেশ অনুমতি দিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের তোড়জোড় চলছে যে গোল্ডেন রাইসের, জেনেটিক্যালি মডিফাইড গোল্ডেন রাইসের অনুমোদন দিতে হবে। তার মানে আমাদের বাংলাদেশটা একটা পরীক্ষা কেন্দ্র হয়ে গেছে, গিনিপিগের মতন হয়ে গেছে। এবং তারা যুক্তি দেখাচ্ছে যে ফিলিপিন্স অনুমতি দিয়েছে, কিন্তু ফিলিপিন্সের অনুমতি তো তার আদালত বাতিল করে দিয়েছে। এখন তাহলে বাংলাদেশ কোন যুক্তিতে দেবে? এবং ধানের মতন একটি শস্য, এটির যদি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া হয় পরিবেশে এবং প্রকৃতিতে, সেটা সামলানোর ক্ষমতা সরকারের আছে কিনা, সেটা সামলানোর প্রস্তুতি সরকারের আছে কিনা, এবং সরকার কৃষক পর্যায়ে এটা জানিয়েছে কিনা। যেমন আমি উন্নত বিশ্বের উদাহরণ দিয়েছি যে সেখানে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, কিন্তু লেবেলিং বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। ফলে অনেক মানুষ যারা নেবে না তারা নেয় না। আমার কৃষক কি সেটা জানতে পারবে কিনা? কোম্পানিগুলো বারবার আমাদেরকে বেছে নিচ্ছে, এবং আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, বেগুনের ক্ষেত্রে ছিল মনসান্টো পিছনে, এখন হচ্ছে সিনজেন্টা পিছনে। আমাদের দেশটাকে আমরা পরীক্ষার ক্ষেত্র হতে দিব কিনা বেগুন এবং ধানের মতন এমন অর্থকরী এবং আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত এমন দুইটি ফসলের সাথে। অন্য কোনো একটি বিলাসবহুল পণ্য যদি হতো যেটা কিছু মানুষ খায় এবং তারা লেবেলিং পড়তে পারে, বুঝতে পারে, তাহলে হয়তো বিতর্কটা অন্য জায়গায় হতো। কিন্তু এটা হচ্ছে ধান এবং বেগুন, যেখানে পৃথিবীতে আর কোথাও অনুমতি পায়নি, সেখানে আমার দেশে কেমন করে অনুমতি পেয়ে গেল, এবং সেটার পরিবেশগত প্রভাব আর স্বাস্থ্যগত প্রভাব কে নিরূপণ করছে? এটা কোম্পানি নিরূপণ করলে তো হবে না, অনুমোদন দানকারী সংস্থা অনুমোদন করলে তো হবে না, এটা নিরপেক্ষ পরীক্ষার তো প্রয়োজন রয়েছে। আমরা এই পর্যায়ে আপনাদের যদি কোনো শুধু তথ্য অ্যাড করি যে মনসান্তো এখন মনসান্তো নামে আর নাই, কারণ মনসান্তোর বিরুদ্ধে সারা বিশ্বে এত অভিযোগ, এবং মনসান্তোর বিরুদ্ধে কোর্ট হয়েছে, আন্তর্জাতিক কোর্টে মামলা হয়েছে, সেজন্য বায়ার, জার্মানির বায়ার কোম্পানি এটা কিনে নিয়েছে। ফলে বায়ার যখন দেখবেন বুঝবেন যে এটা মনসান্তো আছে। এবং বায়ার কিনে নেওয়ার প্রেক্ষিতটাও হচ্ছে যে ওরা রাউন্ড আপ বলে একটা কীটনাশক বাজারজাত করে, ওইখানে গ্লাইফোসেট বলে একটা উপাদানের কারণে ক্যান্সার হচ্ছে। এই যুক্তিতে উন্নত বিশ্বে মনসান্টোর বিরুদ্ধে বহু মামলা হয়েছে। তো সেই আইনগত জটিলতা এড়াতেই আমরা ধারণা করি যে তারা এখন নিজেদের সত্তা বায়ারের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু সেই রাউন্ড আপও কিন্তু বাংলাদেশে, যদিও আমরা আদালতের দ্বারস্থ হয়েছি এবং আদালত বলেছিল সরকারকে 2021-এর মধ্যে ওইটা থেকে ফেজ আউট করার পরিকল্পনা দিতে, সরকার এখনও কোনো পরিকল্পনা দেয়নি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই নেব, এবং তারপরে আমাদের অন্যান্য আয়োজক সংস্থার পক্ষ থেকে কথা বলবেন।